বার্লিন সম্মেলন আয়োজন করা হয়েছে আফ্রিকার এই দেশগুলোতে যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো কে কোন দিকে দখল করে খাবে, মানে আফ্রিকার জায়গা নিজেরা ভোগ করে খাবে, এই জন্য সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে যারা যারা খাবে এবং যারা যারা কুশীলভ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আফ্রিকার কোনো দেশের কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। স্ক্রাম্বল ফর আফ্রিকা, অনেকেই সম্ভবত ইটস টাইম ফর আফ্রিকা বলতো, এটা হবে স্ক্রাম্বল ফর আফ্রিকা। এখন স্ক্রাম্বল ইটস টাইম যেটাই হোক না কেন, স্ক্রাম্বল ফর আফ্রিকা মানে, স্ক্রাম্বল মানে হচ্ছে কি খামচি করে খেয়ে নেওয়া। এটা দিয়ে কী বোঝায়? আফ্রিকাকে দমন পীড়ন করার জন্য কতগুলো হিস্ট্রিক ট্যাগ বা নেগেটিভ দাঁড় করানো হয়েছে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, গরিব মহাদেশ, কুসংস্কারাচ্ছন্ন মহাদেশ, এভাবে করে করে অনেক ধরনের নেগেটিভ দাঁড় করাই আফ্রিকার মানুষদেরকে সক্ষমতা অর্জন করার মতো অ্যাসিস্ট করা হয় নাই। অর্থাৎ আফ্রিকাতে সম্পদ আছে, কিন্তু সম্পদগুলোকে নিজেরা নিজেদের কাজে লাগানোর মতো যে দক্ষতা, এই দক্ষতা অর্জন করতে সাহায্য করে নাই কেউ। কারণ ওই অঞ্চলের মানুষ যদি শিক্ষিত হয়ে যায় বা যদি দক্ষ হয়ে ওঠে, তাহলে কিন্তু ওরা নিজেদের সম্পদ নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে, নিজেরা নিজেদের মতো করে সমৃদ্ধ হবে। কয়েকদিন আগে আমাদের এক চা শ্রমিকের একটা ভিডিও, অলমোস্ট যারা দেখেছেন তাদেরই মন খারাপ হয়েছে, একদম কান্নাকাটি অবস্থা। এখন চা শ্রমিকদের যে পরিশ্রম, সে পরিশ্রমের আনুপাতিক হারে বেতনটা একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখন আমি যে কথাটা বলতে চাই, ওই জোনগুলোতে শিক্ষাটাকে এগিয়ে নেওয়ার মতো খুব একটা সদুদ্যোগী মানুষ পাওয়া যায় না। কারণ একটাই, ওই শ্রমগুলো খুব বেশি শিক্ষিত মানুষ করবে না। আর শিক্ষিত মানুষকে যদি আপনি ওই শ্রমে অ্যাটাচ করেন, তাহলে শ্রমিক খরচ বেড়ে যাবে। তো শ্রমিক খরচ বেড়ে গেলে আপনার প্রফিট কমবে, হবে না যে তা না, কিন্তু আপনার ভাগেরটা কমবে, মালিক পক্ষের ভাগেরটা কমবে। আর এই জন্যই ওইখানে শিক্ষা দীক্ষার বিষয়গুলো নিয়ে খুব একটা আগ্রহ নাই। ক্লাস 5-এর পরে তো স্কুলে নাই বিভিন্ন কমিউনিটিতে। সো এই স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, আফ্রিকাকে যুগের পর যুগ এভাবেই কী করা হয়েছে, বোঝানো হয়েছে যে তোমরা ইউ আর নট ক্যাপাবল, তোমরা দক্ষ না, আমাদেরকে আসতে হবে। আর আমাদেরকে আসতে হবে এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুন্দর জুজু আছে, সেটা হচ্ছে নেশন বিল্ডিং প্রসেস। নেশন বিল্ডিং প্রসেস মানে কি? মানে হচ্ছে একটা রাষ্ট্রকে বিল্ড আপ করতে দিব, বিল্ড আপ করতে গিয়ে যত সাহায্য লাগে তত সাহায্য আমরা দিব। মানে বড় ভাই হিসেবে মাথায় হাত রাখা। কিন্তু বড় ভাই হিসেবে মাথায় হাত রাখতে গিয়ে বললো যে তোর ঘরে তো মাছ নাই, আমি মাছ খাওয়াবো, সমস্যা নেই, মাছটা তোর টাকায় আনবো, ঠিক আছে, তুইও খাবি আমিও খাবো, কিন্তু মাছের মাথা, মাছের ভালো পিস আমিই খাবো। অ্যাসিস্টিংয়ের অবস্থা বুঝেন, এগুলো খুবই ফালতু টাইপের ভালোবাসা। যেমন আমেরিকা নেটো বাহিনীর নেতৃত্বে বিভিন্ন জায়গাতে অপারেশনে যায়। এনডিউরিং ফ্রিডম, এনডিউরিং ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতাকে সুনিশ্চিত করা। আরে ভাই, একটা স্বাধীন দেশে এসে তুমি কিসের স্বাধীনতাকে সুনিশ্চিত করবা? তার মানে এটা এক ধরনের জুজু। তো এইভাবে করে করেই ওরা কাজ করে গেছে। আফ্রিকা বছরের পর বছর দে কেপ্ট দেমসেলভ বিহাইন্ড দ্য সিন। স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, এটা নিয়ে যদি একটু সিম্পলি কথা বলে ফেলি, সেটা হচ্ছে 19 শতকের শেষ ভাগে। এখানে একটা সময় দেওয়া আছে 1880 থেকে 1914, মানে প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক, 1880 থেকে 1914 পর্যন্ত। এই সময়টাতে অনেকগুলো দেশ আফ্রিকাতে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। এটাকে বলা হচ্ছে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। এই দেশগুলোর মধ্যে কয়েকটা দেশ আছে, যেমন 5 কলোনিয়াল মাস্টার্স বলছিলাম, যেমন পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ফ্রান্স এবং ইউকে। এরা নিজেদের মধ্যে করে ভাগাভাগি করে খাচ্ছে। বড় বড় মাস্টাররা এসে আফ্রিকার বিভিন্ন অঞ্চল দখল করে নেওয়ার জন্য যে একটা প্রতিযোগিতা, তাকে বলছে কি স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আসে, প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল কয়টা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল কয়টা? প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল মাত্র একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল মাত্র 3টা। কি কি? মিশর, আর একটা হচ্ছে ইথিওপিয়া। এই 3টে দেশই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আফ্রিকাতে স্বাধীন। তার মানে আফ্রিকার অবস্থা মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতার মুখ দেখছে ওরা। এর আগে থেকে আফ্রিকাকে একদম টেনে হিস্ট্রে সবাই খাওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত ছিল, যাকে বলছি আমরা স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। এখন আপনাকে আমি এই কথাগুলো পড়াচ্ছি, এগুলো তো প্রিলিমিনারিতে খুব একটা আসবে না। এগুলো হচ্ছে জানবেন, জেনে নিজেকে এনরিচ করবেন। কোথাও যদি কখনো কোনো সুযোগ থাকে, ওই সুযোগে পিনিং করবেন। এই সুযোগে পিনিং করতে গেলে এই তথ্যগুলো লাগবে। এই তথ্যগুলো যারা দিতে পারবেন তাদের খাতাটাকে পরীক্ষক মূল্যায়ন করবেন, এই জন্যই জাস্ট দেওয়া।
এই স্ক্র্যাম্বল ফর আফ্রিকার বিষয়টা হচ্ছে যে শিল্প বিপ্লব হলো, শিল্প বিপ্লবের পরে কাঁচামালের চাহিদা বেড়ে গেল। এখন কাঁচামাল কোথায় আছে? কাঁচামাল নিশ্চয়ই জায়গাতে আছে। জায়গা কোনটা? আফ্রিকা। সুতরাং আফ্রিকাকে দখল করো, আফ্রিকাকে দখল করে ওইখান থেকে মেটেরিয়ালসগুলো নিয়ে এসে নিজেরা ডেভেলপড হচ্ছে। আর আফ্রিকাকে বলতেছে তোমার দেশে তো কাঁচামাল আমরা অনেক টাকায় কিনে নিয়ে যাব, কিন্তু তোমরা কি তুলতে পারবা? বললো আমরা পারবো না। তাহলে তোমাদের মাল আমরা তুলে দেই, আমরা নেই। মানে বুঝতে পারতেছেন। 1884-85 সালে জার্মানির চ্যান্সেলর ছিলেন তিনি, অটো ভন বিসমার্ক। এই অটো ভন বিসমার্ক একটা সম্মেলনের আয়োজন করছেন। সম্মেলনের নাম হচ্ছে বার্লিন সম্মেলন। এই বার্লিন সম্মেলনের আয়োজন করছেন, বুঝেন অবস্থা। বার্লিন সম্মেলন আয়োজন করা হয়েছে আফ্রিকার এই দেশগুলোতে যে এই সম্পদগুলো আছে, এই সম্পদগুলো কে কোন দিকে দখল করে খাবে, মানে আফ্রিকার জায়গা নিজেরা ভোগ করে খাবে, এই জন্য সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে যারা যারা খাবে এবং যারা যারা কুশীলভ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আফ্রিকার কোনো দেশের কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। মানে যার ঘর চুরি করবে ওরাই জানে না। ওসব চোদ্দের এটাই বৈশিষ্ট্য যে চুরি করলে আবার জানাই করবে কি, এরা তো হচ্ছে মানে শিক্ষিত সভ্য চোর। তো এই বার্লিন সম্মেলনের মাধ্যমে আফ্রিকার এই দেশগুলোকে কতটুকু ভাগ করে নিবে এটা নিয়ে একটা সুরা হয়। আর তখনকার সময়ে ভাগ করতে গিয়ে কতগুলো ভৌগোলিক রেখা টানা হয়। ওই রেখাগুলোর কারণে আফ্রিকার অনেকগুলো দেশের মধ্যে এখনও ওদের ওই অঞ্চল নিয়ে এখনও বিরোধ চলতেছে। অর্থাৎ এক দেশের জায়গা নিজেদের সুবিধার জন্য আরেক দেশের অন্তর্ভুক্ত করে তারা দখলে রাখছে। যেমন ধরেন এই দুটো জায়গা, এখানে একজন বললো আমি এই দিকটা নিব, এদিকটা নিতে গিয়ে দেখা গেল কি এখানে সম্পদ যতটুকু আছে এই সম্পদটা দুই দেশের মধ্যে পড়ে গেছে। ওরা বললো ঠিক আছে আমি এই সম্পদটা পুরোটাই নিব। এভাবে করে ধরেন সীমানাটা লোকেট করে ফেললো। এখন ওই দেশ তো এতটুকু সীমানা পায় না। এখন এই দেশের সীমানা যে ওরা দখল করে নিছে, এখন কিন্তু এটা এই দেশের সীমানা হয়ে গেছে। তার মানে এখানে একটা ভূরাজনৈতিক ক্ল্যাশ তৈরি করে দিছে। আর এভাবে করে করে ওরা সব জায়গাতে একটু মিঠে রেখে দিছে। পিঁপড়া গেছে টিকটিকি, এরপরে ইঁদুর, এরপরে বিড়াল, এরপরে মানুষ, এরপরে খুন। ঠিক আছে, এভাবে করে করে ওরা সারা পৃথিবীটাকে নাস্তানাবুদ করে ছাড়ছে।